আপনার কাছে আমার আরো দুটি প্রশ্ন রয়েছে। রাজনীতিকে এখন টাকা উপার্জনের কোনো মাধ্যম হয়ে উঠলো নাকি? রাজনীতিকে টাকা উপার্জনের মাধ্যম বানিয়েছিল অপরাপর সকল সরকারি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, ইজারার নামে সরকারি ব্রিজ, কালভার্ট, বাজার সবকিছুকে টোল আদায় করার জন্য দলের লোকদের কাছে ছেড়ে দেওয়া। এই কাজগুলি কিন্তু আগে রাজনৈতিক সরকাররা করেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই কালচারটা বন্ধ হবে। আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত স্মৃতির কথা বলি। আমি কুয়াকাটা যাচ্ছিলাম, কুয়াকাটা যাওয়ার পথে একটা সেতু আছে, সেই সেতুতে আমি দেখলাম যে সকল গাড়িকে রং সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ গাড়ি তো রাস্তার বাম দিক দিয়ে চলবে, কিন্তু আমাদেরকে ডান দিকে নেওয়া হচ্ছে এবং একটা সেতুর উপরে গেলে আমরা ডাইনে চলে যাচ্ছি। কেন? বলা হলো যে টোল আদায় হচ্ছে এই জন্য। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে টোল আদায় তো দুই দিকে আদায় করা যায়, ডানে এবং বামে দুই দিকেই, যেদিককার গাড়ি সেদিকে গেট দিবে, বাসকল দিবে। তখন সে আমাকে উত্তর দিচ্ছে, ভাই দুইটা গেট করলে লোক বেশি লাগে, আমরা অল্প লোক দিয়ে সবার কাছ থেকে নিব। ট্রাফিক আইন ভঙ্গ করে, দেশের প্রচলিত আইন ভঙ্গ করে, যেটা করলে জরিমানা হয়, সেটা ভঙ্গ করে টোল আদায় করা হচ্ছে। এবং এটা যারা করছিল তারা রাজনৈতিক লোক ছিল। এটা এই 24-এর আন্দোলনের আগে। 24-এর আন্দোলনের পরে আমি লক্ষ্য করলাম কিছুদিন টোল আদায় বন্ধ থাকলো। এমনকি ঢাকা স্টেডিয়ামে যখন ঢুকছিলাম, স্টেডিয়ামের টোল আদায়টাও বন্ধ ছিল। এখন আবার নতুন ভাবে টোল আদায় করা শুরু হয়েছে। এই যারা কি পদ্ধতিতে নতুন করে আবার বরাদ্দ করা হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই যে সরকারি সমস্ত বস্তু ইজারা দিয়ে দেওয়া, এইভাবেই পলিটিক্স করলে টাকা আসে, এইটা করা হয়েছে। আপনি বাজারে ঢুকে যাবেন, বাজারের মধ্যে বাজার সমিতির নামে কিছু লোক বসিয়ে বাজার থেকে চাঁদা তুলবেন। আপনি টেম্পো স্ট্যান্ডে ঢুকে যাবেন, সেখানে টেম্পোর থেকে চাঁদা তুলবেন। আপনি রাস্তায় রাস্তায় বিভিন্ন সরবরাহকারী ট্রাকের থেকে চাঁদা তুলবেন, পরিবহনের চাঁদা। আপনি এই তথাকথিত ইজারার নামে গরুর হাট থেকে চাঁদা তুলবেন। এই যে ঢাকা শহরে নতুন মেয়র এসেছেন, গত কোরবানিতে যে গরুর হাট বরাদ্দ করা হয়েছিল, এগুলা কারা বরাদ্দ পেয়েছিল? এগুলার হাসিল কারা আদায় করেছে? এগুলার টাকা পয়সা ট্যাক্স কারা তুলেছে? এখন এই প্রশ্ন যদি আপনি করেন, এই সরকার সেই রীতি থেকে বের হয়ে আসে নাই, তারা সেই পুরনো পদ্ধতিই চালু রেখেছে এবং তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই। যে তিনজন উপদেষ্টা ছিলেন, এই তিনজন উপদেষ্টার বাইরেও একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। সেই স্বাস্থ্য উপদেষ্টা 2 সহকারী চাকরি গিয়েছে, তারা তার ব্যক্তিগত পছন্দের লোক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, ব্যক্তিগত কোটায় দশম গ্রেডের কর্মচারী হিসেবে। তারা যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতির জন্য স্বাস্থ্য উপদেষ্টা দায়ী হবেন না কেন? কারণ তিনি বেছে নিয়েছেন এই দুর্নীতিবাজদেরকে। আপনি যদি দুর্নীতিবাজদেরকে ডেকে নিয়ে ওইখানে বসিয়ে দুর্নীতি এলাও করেন, তাহলে আপনি যে সিলেক্ট করলেন দুর্নীতিবাজদেরকে, এটার জন্য উনি কেন দায়ী হবেন না? মানে আমরা বলতে পারছি যে রাজনীতি এখন উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। রাজনীতি উপার্জনের মাধ্যম অবস্থায় ছিল এবং সেই রাজনীতি যে উপার্জনের মাধ্যম, এটাকে এইবার এসে আরো ভালো মতো পাকাপোক্ত করা হয়েছে। কারণ আমরা হলফনামার মধ্যে পরিষ্কার দেখেছি এমন সব অর্থের বর্ণনা, যে অর্থের উৎস তারা বলতে পারবেন না, এবং তারা এই অর্থের উৎস তো দূরের কথা, কিভাবে এই অর্থ কামাই করেছেন। ধরেন কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? একটা পরামর্শ শুনি, যে পরামর্শ দিলে পরে লাখ লাখ টাকা আয় করা যায়। পরামর্শ দিলে পরামর্শ সেবার উপরে সরকারের ভ্যাট আছে, পরামর্শ খাওয়া যায়। হ্যাঁ, কোচিং সেন্টারে পড়িয়া লাখ লাখ টাকা আয় করেছেন কেউ কেউ বলেছেন। কোন কোচিং সেন্টার এরকম লাখ লাখ টাকা দেয়? বাংলাদেশে বাকি সব কোচিং সেন্টারে তো তাহলে সব কোটিপতিরা পড়ায়, এরা ট্যাক্স দেয় না কেন? উনি না হয় রাজনীতি করছেন, উনি কোচিং সেন্টারে পড়িয়ে অনেক টাকা পেয়েছেন, অন্য কোচিং সেন্টারের টিচাররাও তাহলে একই রকম টাকা পায়, তারা তাহলে লাখ লাখ টাকা কোথায় রাখে? তাই না? অদ্ভুত অদ্ভুত কথা বলে, অদ্ভুত অদ্ভুত কাজ করে, তারপরে যদি রাজনীতিকে পয়সার অংশ বানিয়ে দিয়ে ওনারা বলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, সেটা তো ভুল। এটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে সকালবেলা আমি একজন ডাক্তার যিনি রেড ক্রিসেন্টে ঢুকেছিলেন, কিভাবে ঢুকেছিলেন? অন্যায়ভাবে ঢুকেছিলেন, কোনো প্রসেস দিয়ে ঢুকেন নাই। ঢোকার পরে সেখানে রেড ক্রিসেন্টের আরেকজন সদস্য প্রফেসর ইমরান বিন রৌফ তার বিরুদ্ধে ফেসবুকে লিখতে বাধ্য হয়েছিলেন। একে তো বেয়াদব বলেছিলেন তাকে, তারপরে বলেছিলেন যে নানান রকম দুর্নীতি করে। আজকে দেখলাম উনি বলছেন জীবনের প্রথম ভোট উনি দিবেন, উনি দাঁড়িয়েছিলেন এক জায়গায়, এখন উনি জোটের জন্য সেই ভোট থেকে সরে গিয়েছেন। ভোট থেকে সরে গিয়ে উনি এখন জীবনের প্রথম ভোট দিবেন, মার্কাটা সুদ্ধা বলে দিয়েছেন। ভোট হলো গোপন, আপনি মার্কা কিভাবে বলে দেন? তাহলে দিলেন, ভালো কথা। দেওয়ার পরে উনি আবার একটা মজার জিনিস করেছেন, উনি এই সবকিছু বলে বেশ সকলের দোয়া প্রার্থী এটা সেটা বলছেন। 5ই আগস্টের আগে উনি কি গাড়িতে চড়তেন আর 5ই আগস্টের পরে কি গাড়িতে চড়তেন, এই ব্যাখ্যাটা উনি দিতে পারবেন? উনি পারবেন না। কিন্তু এই ধরনের, মানে আবারও আমি বলি, আমাদের অর্ধেকেরও কম বয়সী ছেলে মেয়েরা রাস্তাঘাটে মানুষজনকে অপমান করার হুমকি দিয়েছে। তো এইরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে। রাজনীতি করলে আপনি যাকে তাকে ধমকাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে টাকা আদায় করতে পারবেন, টাকা আয় করার পরে সেই টাকার উৎস না বললেও হবে। একজনকে আপনি কর আদায় না করলে তার কি বলে বিদ্যুৎ পানি গ্যাস বন্ধ করে দিতে পারবেন, আর আরেকজন ঠিক মতো কর দিয়েছে কিনা
সেটা ভালো করে যাচাই বাছাইও করবেন একটু না। তথ্য যোগ করি, নির্বাচনী ব্যয় মেটানোর জন্য বিকাশ নাম্বার দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বিকাশ নাম্বার দেওয়া হয়েছে এবং ফান্ডিং চাওয়া হয়েছে। এটা কি আপনার কাছে রাজনৈতিক কৌশল মনে হয়? হ্যাঁ, এটা আমার কাছে এক ধরনের কৌশল মনে হয়। এটা হচ্ছে নিজেদেরকে প্রমাণ করা যে আমাদের টাকা পয়সা নেই, কিছু নেই। টাকা পয়সা না থাকলে গত 14-15 মাস ধরে এই রাজনীতি করছে কিভাবে, ইলেকশন পর্যন্ত আসলো কিভাবে? টাকা পয়সা না থাকলে এই যে বিরাট পদযাত্রা করেছিল, সেই পদযাত্রার টাকা কোত্থেকে এসেছিল? এনসিপির যদি কোনো টাকা পয়সা নাই থাকে, তাহলে তারা যে বিশাল সমাবেশ করেছিল একদম উন্মেষের সময়, সেই টাকা কোত্থেকে এসেছিল, তাই না? এবং একটি অনুষ্ঠানে এনসিপির একজন কোষাধ্যক্ষ শ্রেণীর ব্যক্তি তিনি বলেছিলেন যে তারা নাকি তখন ক্রাউড ফান্ডিং করে বলেছিলেন তাদের ফান্ডে 40-45 লাখ টাকার মতো একটা বর্ণনা দিয়েছিলেন, এসেছে। তাহলে এই 40-45 লাখ টাকা দিয়ে তারা এই সবগুলি কাজ করেছেন। আর ব্যক্তির হলফনামা নেন ইলেকশনের সময়, দলের হলফনামা নেন না কেন? দলের টাকা পয়সা কোত্থেকে আসে? দল যে এখন নির্বাচন করতে সবাই মিলে বেরিয়ে যাবে অনেকগুলি আসনে, এই টাকা কোত্থেকে আসবে? এখন যখন তাদের ইলেকশন ক্যাম্পেইন করবেন, এই টাকা কোত্থেকে আসবে? সরকারের যেখানে পল্লী বিদ্যুৎ বোর্ডের টাকা নিয়ে মাইকিং করতে হয়, এরা কোন বোর্ডের টাকা নিয়ে ইলেকশন করে? আমরা তো ইলেকশন করতে পারি না, এত বছর এত বয়স হয়েছে আমাদের, আমরা তো এত বয়সেও এই 2-4 জনকে একটা পরামর্শ দিয়ে তো এই টাকা আয় করতে পারি নাই, ওনারা কোত্থেকে করে? আচ্ছা, আরো একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে নির্বাচনের সময় টুপির ব্যবহার কেন বাড়ে, আপনি কি বলতে পারেন? বাংলাদেশে বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী ধর্মপ্রাণ, তাদের কাছে একটা ধর্মীয় আবেগ নিয়ে যেতে চান। তবে আমার কাছে এটা বললে ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে। ওবায়দুল কাদের বলেছিলেন যে উনি নাকি কাওয়া দেখতে পান বিভিন্ন জায়গায়। তো কাওয়ার প্রবণতা কি, কাওয়া কি করে আপনার নিশ্চয়ই ধারণা আছে। পরিষ্কার কাপড় চোপড় দেখলে সে উপর থেকে একটা কাজ করে, মেবি দে ওয়ান্ট টু সেভ দেয়ার হেড, তারা তাদের মাথা বাঁচাইতে চায়, আই ডোন্ট নো। বাট এই যে এই প্রবণতা, এই টুপি তারা আগেও পরে নাই, ইলেকশনের পরও তারা এই টুপি পরবে না। এটা টুপির অমর্যাদা। টুপি যদি কেউ পরে তাহলে টুপি পরবে ধর্মপ্রাণ হয়ে, কোনো ধর্মীয় কারণে, বিশ্বাসজনিত কারণে টুপি পরবে। কিন্তু তাহলে আমরা এদের বলতে পারি টুপি যে হচ্ছে, যখন- এরা যে এটা করেছে, এটা হচ্ছে ইলেকশনের প্রয়োজনে লিবাস পরিবর্তন। এই যে লিবাসি ধর্ম পালন, এই লিবাসি ধর্ম পালনকে কোন জায়গাতেই আসলে কোন ধর্মে এটাকে সমর্থন করা হয় না। আমি জানি না, আমি আশা করি, এটা তো আমি সাধারণত ওনারা না মসজিদের কথায় কথায় সামনে বা মোনাজাত ধর্মীয় করেন উপাসনালয়ের না, সামনে যারা থাকেন, ইসলাম ধর্মের যেসব জেনেছি, উপাসনা ওনারা রয়েছে- কথায় কথায় মোনাজাত করেন। আপনারা দেখেছেন না, বিভিন্ন জি, জায়গায় জি। মোনাজাত করেন। আমরা এখানে দুজন বয়োজ্যেষ্ঠ আছি, আমি প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে যে ওনারা যে টুপি মাথায় দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দেন, সারা জীবন জি, যেন তারা ধন্যবাদ। মাথায় আপনার টুপি কাছে রাখতে আবারও পারেন, আসবো। সারা জীবন যেন আল্লাহ তাআলা তাদেরকে জি। মাথায় টুপি রাখার মতো তৌফিক দান করেন এবং টুপির মর্যাদা রক্ষা করার মতো জি। তৌফিক দান